হাসিনার নির্দেশেই জুলাইয়ে আহতদের চিকিৎসায় অবহেলা হয়। ট্রাইব্যুনালে সাক্ষী ইমরান, চলছে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। বিচার বিভাগে নিয়োগ রাজনৈতিক বিবেচনায়, অভিযোগ টিআইবির। কিছু ক্ষেত্রে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করা হচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি, জানালেন সালাউদ্দিন। অযৌক্তিক দাবির মানে নির্বাচন পেছানোর অপচেষ্টা। যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে মাইলস্টোন। স্কুলে ক্লাস শুরু বুধবার, শিক্ষার্থীদের ট্রমা কাটাতে চলছে কাউন্সেলিং। তীব্র খাদ্য সংকটে থাকা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ। অপুষ্টির শিকার 10% বেশি মানুষ, জাতিসংঘের প্রতিবেদন। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে জুলাইয়ে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দেওয়ার পর থেকেই চিকিৎসায় অবহেলা করা হয়। উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেয়ার অনুমতিও দেয়া হয়নি বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহত শিক্ষার্থী আব্দুল্লাহ ইমরান। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে তার বাম পা অকেজো হয়ে গেছে, এখনও চিকিৎসা চলছে বলে জানান তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন ইমরান। বলেন, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় আন্দোলনের সময় তাকে গুলি করে পুলিশ। বিভিন্ন হাসপাতাল ঘুরে তাকে শ্যামলীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দেখতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রবিবার মামলায় প্রথম সাক্ষ্য দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নাক মুখ হারানো খোকন চন্দ্র বর্মন। বিচার বিভাগের প্রত্যাশিত সংস্কার হয়নি, এখনও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের ওপর পর্যবেক্ষণ শিরোনামের গবেষণা প্রতিবেদনে এই অভিযোগ করে টিআইবি। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, আইন কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। নিয়োগ পাওয়া বিচারকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। টিআইবি জানিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তড়িঘড়ি করে বিচার শেষ করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা ও আইনজীবীদের হেনস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংস্থাটি বলছে, পুলিশের দায়িত্ব পালনে অনাগ্রহ এবং পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। সুশাসনের ঘাটতির কথা উল্লেখ করে টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু যেই আদালতের রায় ঘিরে 1 বছরে সেই বিচারাঙ্গনে কতটা পরিবর্তন হলো? গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সবাই কি ন্যায় বিচার পাচ্ছেন? এসব প্রশ্নের উত্তরে আইন কর্মকর্তা ও সাধারণ আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। স্বাধীন বিচার বিভাগের জন্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন সবাই। আওয়ামী লীগ সরকার পতনের 2 দিন পর 10 আগস্ট সুপ্রিম কোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের 5 বিচারপতি। হাইকোর্টে বিতর্কিত 12 বিচারপতিকে পাঠানো হয় ছুটিতে, রদবদল করা হয় অধস্থান আদালতের কয়েকশো বিচারককে। সব ধরনের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয় সহ নানা উদ্যোগ নেয় সরকার। প্রথমবার আইন করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে হাইকোর্টের বিচারপতি। মামলা জট ও ভুয়া মামলা কমাতে সংস্কার হয়েছে বিভিন্ন আইন। জাস্টিস সিস্টেমের মধ্যে পলিটিক্স ঢুকে গিয়েছিল, আমাদের জুডিশিয়ারিতে এই মুহূর্তে পলিটিক্সটা খুব ওইভাবে কাজ করছে। ক্রিমিনাল প্রসিডিউর কোডের 173A এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হলো যে একটা মামলা হওয়ার পরে 15 দিনের মধ্যে একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়ে যাদের কোনোই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে না তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। অভ্যুত্থানের মাত্র 1 মাসের মধ্যে নতুন প্রসিকিউশন টিম নিয়োগ দিয়ে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্তদের বিচার শুরু করে সরকার। ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার রায়ের আশায় রাষ্ট্রপক্ষ। যেগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে, যেগুলোর আহত নিহতরা এখনো হাসপাতালে, তাদের চিকিৎসা চলমান আছে, এরকম একটা তাজা এভিডেন্সের বিচার
এখন হচ্ছে। এই ট্রাইব্যুনাল হওয়ার পরে যতগুলো প্রশ্ন ডিফেন্স থেকে অথবা আওয়ামী লীগ থেকে তোলা হয়েছে সবগুলোই কিন্তু প্রসিকিউশনের বিরুদ্ধে। বিচারক নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগই তারা পায়নি। এটাই হলো এই ট্রাইব্যুনালের সবচেয়ে বড় নিরপেক্ষতা। তবে এত কিছুর পরও বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফেরেনি, বিচারকরা নির্ভয়ে কাজ করতে পারছেন না বলে অভিযোগ অনেক আইনজীবীর। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারবে এই কথা কেউ বলতে পারবে না, এবং যার কারণে কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা অবিচার দেখছি। অনেক সময় হাজার হাজার লক্ষ লক্ষ মনো সরকারই বলছে এগুলো মিথ্যা মামলা, কিন্তু আমরা আদালতে আসলে আমাদের জামিন হচ্ছে না। আইনজীবীরা বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার সব বাধা দূর করতে না পারলে প্রশ্নবিদ্ধ হবে এই গণ অভ্যুত্থান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণে মুগ্ধ মঞ্চ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, আজ তো শহীদ মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়েছে এবং আমরা আপনার মাধ্যমে দেখেছি যে দলমত নির্বিশেষে সবাইকেই মোটামুটি এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। সর্বশেষ সার্বিক অনুষ্ঠান কেমন চোখে পড়লো এবং শেষ পর্যন্ত সবাই কারা কারা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য? প্রথমে আসলে মুগ্ধ যে মঞ্চের আজকে আনুষ্ঠানিকভাবে এই মঞ্চটি উদ্বোধন করা হয়েছে, যেটি আসলে এখানকার যারা আয়োজক আছেন তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 4 মাস চেষ্টা করে তারা এই যে শহীদ মুগ্ধ যে মঞ্চ, সেই মঞ্চটি তারা ডিজাইন করেছেন এবং সেই মঞ্চের কাজ শেষ করার পরে আজকে মূলত আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই উদ্বোধনটি করা হয়েছে। আমি আপনাকে একটি বিষয় একটু বলে রাখি যে এখানে আসলে আগে যেটি ছিল সেটি হচ্ছে যে এটি পরিচিত মূলত হচ্ছে রবীন্দ্র সরোবর নামে এবং রবীন্দ্র মঞ্চ নামে পরিচিত ছিল উত্তরার এই জায়গাটি। আজকে থেকে এটি শহীদ মীর মুগ্ধ মঞ্চ নামে পরিচিত হবে। এখানে আগের যে মঞ্চটি ছিল সেখানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের দুই পাশে উত্তরা এলাকায় যেসব মানুষ শহীদ হয়েছেন জুলাই আগস্ট যে আন্দোলনে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা করা হয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই মঞ্চের পাশে যে 9টি দফা দেওয়া হয়েছিল সেই 9 দফা 9টি স্তম্ভ হিসেবে বলা হচ্ছে সেটি দেওয়া হয়েছে এবং পরবর্তী পাশাপাশি শহীদ মুগ্ধের যে পানি লাগবে, পানি দুই পাশে প্রতীকী পানির বোতল রাখা হয়েছে এবং একই সাথে এই যে শহীদ মীর মুগ্ধ যে মঞ্চ, এই মঞ্চে সব সময় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এখানে যে কেউ বিনামূল্যে পানি খেতে পারবে। এটি মূলত আসলে হচ্ছে এই মঞ্চের যে ডিজাইন, সেই ডিজাইনটি আসলে করা হয়েছে। এই মুহূর্তে আমরা মঞ্চে যেটি দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে অর্থাৎ উত্তরা এলাকাতে যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তারা কথা বলছেন এবং একই সাথে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করছেন। তা এর আগে মূলত যে মূল যে পর্বটি, সেই পর্বটি হয়েছে এখানে শহীদ মীর মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয়েছে। এখানে মৎস্য প্রাণী সম্পদ বা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি এখানে কথা বলেছেন। এনসিপির জ্যেষ্ঠ সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা তিনি কথা বলেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে জামায়াতে ইসলামের প্রতিনিধি তিনি এখানে উপস্থিত ছিলেন। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার এখানে আসার কথা ছিল, তবে তিনি ব্যক্তিগত কারণে এখানে আসতে পারেননি। তবে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধি আছেন তার সবাইকেই আসলে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রত্যেকেই যেটি বলেছেন সেটি হচ্ছে যে মীর শহীদ মুগ্ধ যে মঞ্চটি এখানে আসলে করা হয়েছে এজন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে এই যে মীর মুগ্ধ যে মঞ্চটি, শহীদ মীর মুগ্ধ মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচার গুলি টলাতে পারেনি জুলাই যোদ্ধাদের। স্বৈরশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে রাজপথে নেমে আসে সকল শ্রেণী পেশার মানুষ। অনেকে
আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও পুলিশের কাছ থেকে বাঁচতে পালিয়েছিলেন হাসপাতালের বর্জ্যের গাড়িতে। 1 জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন 16 জুলাইয়ে রূপ নেয় গণঅভ্যুত্থানে। লাখো মানুষের ভিড়ে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে। উঠে আসে দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। স্বৈরশাসনের অবসান ঘটলেও রয়ে গিয়েছে ক্ষত। মোহাম্মদপুরের বাসিন্দা বিল্লাল হোসেন। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আহত হন তিনি। হাসপাতালে ভর্তি হলে সেখানেও হানা দেয় হাসিনার অনুগত বাহিনী। প্রাণ বাঁচাতে পালিয়েছিলেন হাসপাতালের বর্জ্যের গাড়িতে। আমার যে পায়ে বুলেট আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার ওই খেয়ালই নাই। আমার শুধু খেলা একটা ফেসিস্টের বিদায় কখন হবে। এখানে প্লাস্টার করলো, প্লাস্টার করার পর হঠাৎ করে এক ওয়ার্ড বয় আসলো, ভাই এখানে তো 8টা গাড়ি চলে আসছে, পুলিশের ডিবির আপনাদের গ্রেপ্তার করবে। তখন আমাদের ভিতরে আতঙ্ক ছিল। তখন আমার সহযোদ্ধা আমাকে ময়লার গাড়িতে নিয়ে পরে হাসপাতালের পিছনের গেট থেকে আমাকে বাইর করে দেয়। 3 আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভে যুক্ত হন কামরুল। গণগ্রেফতার থেকে পালিয়ে আসলেও রক্ষা পাননি বুলেটের আঘাত থেকে। পুলিশ হইলো প্রথম আমারে ডাক দিছে, এর ভিতরে আমার যে এই যে দেখেন এই বাড়িটা যে দিছে, এই বাড়িটা দেওয়ার পরে আমার এই বাড়িটা দিছে এরকম একটা এসএস পাইপ দিয়া হেলমেট পরা ছাত্রলীগ রাজধানীর নিউ মার্কেটে। এই যে এই বাড়িটা। রামপুরায় আন্দোলনের প্রথম থেকেই সম্পৃক্ত ছিলেন আরেক যোদ্ধা হাসান। তুলে ধরেন আহত ও নিহতদের সেই বিভীষিকাময় দিনের কথা। হঠাৎ করে আইসেই তারা মানে উদ্দেশ্যহীনভাবে আমাদের উপরে ফায়ার শুরু করলো এবং ফায়ারের সময় তারা বলতেছিল যে আজা 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 এরকম করে হিন্দিতে কথা বলতেছিল আমাদের সাথে। এবং যখন ফায়ারটা করতেছিল একদম কাউকে দেখে না বা টার্গেট না করে, 1 বাই 1 ওরকম করে না, একদম অচেতন অবস্থা এইভাবে একের পর এক ফায়ার করতেছিল। শততরুণের আত্মত্যাগের এই নতুন বাংলাদেশে যোদ্ধাদের দাবি শহীদদের বিচার ও নিরাপদ ভূমি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদে যে কোনো সময় স্বাক্ষর করতে বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ নিয়ে বিএনপির সর্বোচ্চ সহযোগিতা দিয়েছে বলেও জানান তিনি। সোমবার গুলশানের নিজ বাসায় এসব কথা জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, প্রস্তাবের মধ্যে যদি কেউ অযৌক্তিক কিছু বলে তাহলে ধরে নিতে হবে। নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা চলছে। তিনি বলেন, 6টি সংস্কার কমিশনের 19টি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনে। এর মধ্যে 7টিতে ভিন্ন মত জানিয়েছে বিএনপি, 12টিতে একমত। জুলাই জাতীয় সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। 30 তারিখেই কিছু সংশোধন সহ বিএনপির পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। কাল জুলাই ঘোষণা পাঠ অনুষ্ঠানে বিএনপি এখনও আমন্ত্রণ পায়নি বলেও দাবি করেন বিএনপির এই নেতা। আমরা কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি এবং 12টিতে সরাসরি আমরা একমত হয়েছি সংস্কার কমিশনের রিপোর্টে। এই দাঁড়ালো 19টা, তারপরে পুলিশ কমিশনের বিষয়টি তো বললাম, সেটা সহ 20টা। এখন যে 7টিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা খুবই সামান্য মত পার্থক্য। এখানে বলা হয়েছে যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই তাহলে আমরা এই নোট অফ ডিসেন্ট অনুসারে আমরা আমাদের সংস্কারগুলো সম্পন্ন করব। 5 আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি, তবে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। মব আগের চেয়ে কমেছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে দল বেশি দুর্বল তাকে বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্ট সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পাঠদান শুরু হবে বুধবার থেকে। আজ থেকে সীমিত আকারে নেওয়া হচ্ছে পরীক্ষা।
এর আগে রবিবার স্কুল খুললেও হয়নি কোনো শিক্ষা কার্যক্রম। ওই দিন নিহত ও আহতদের জন্য দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ক্লাস 2, 3 ও 4 এর শিক্ষার্থীরা এখনও ট্রমাটাইজড। যেসব শিক্ষার্থী ট্রমার মধ্যে আছে তাদের কাউন্সেলিং চলছে। অভিভাবকদেরও কাউন্সেলিংয়ের আওতায় আনা হয়েছে। আগামী 3 মাস কাউন্সেলিং চালানো হবে বলেও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন অন্তত 34 জন, যার অধিকাংশই শিশু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনি তো সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছেন, বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, সেই বিষয়ে জানাবেন। সেই সাথে জানাবেন যে কাউন্সেলিং চলছে, কাউন্সেলিং এর পর যারা কাউন্সেলিং আওতায় এসেছেন তাদের কোনো ধরনের মানসিক পরিবর্তন আসছে কিনা, কি বলছেন যারা এর সাথে যুক্ত আছেন? প্রথম বিষয় হচ্ছে যে আসলে মাইলস্টোন স্কুল ও কলেজ কিন্তু পাঠদান শুরু হয়নি। স্কুল খুলেছে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার বিষয় এবং এসএসসি পরীক্ষা অর্থাৎ 9 এবং 10-এ যারা আছে তারা যেই প্রি টেস্ট বা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন সেই বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। স্কুল খুলেনি এবং স্কুলের যে প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, জিয়াউল আলম উনি বলেছেন যে স্কুল অর্থাৎ 8ম শ্রেণী পর্যন্ত এই পাঠদান কার্যক্রম কখন শুরু হবে তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। তবে আগামী রবিবার থেকে শুরু করার জন্য ছাত্র শিক্ষক যারা আছেন, অভিভাবক যারা আছেন তাদের সাথে ওনারা কথা বলে যাচ্ছেন যে সবার সম্মতি হলে 8ম শ্রেণীর ক্লাসগুলো আগামী রবিবার থেকে শুরু হতে পারে। আর এখনো পর্যন্ত 9, 10 বা ইন্টারের যে ক্লাস সেই ক্লাসগুলো শুরু হয়নি। প্রথম দিনে তারা এই স্কুল খুলে শুধুমাত্র যারা ছাত্রছাত্রী ছিলেন তারা যেন ক্যাম্পাসটাকে ঘুরে দেখতে পারে সেই ব্যবস্থা ওনারা করেছেন এবং এই ব্যবস্থা আরও কিছুদিন থাকবে বলে ওনারা জানাচ্ছেন, ওনারা সুনির্দিষ্ট কোনো সময় বলেননি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাউন্সেলিং এর বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ বড় সড়ো আকারে কাউন্সেলিং চলছে। বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তরের মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রথম আলো ট্রাস্ট এবং এই কলেজের যে সাইকোলজি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের শিক্ষকরা আলাদা আলাদাভাবে এই কাউন্সেলিং এর কাজগুলো করছেন। আমরা এখানে 3-4টি কাউন্সেলিং এর বুথ দেখতে পেয়েছি এবং ওখানে দেখেছি যে ছোট বাচ্চা থেকে শুরু করে অভিভাবক তাদেরকে আলাদা একেবারে ডেডিকেটেড সময় দেওয়া হচ্ছে তাদের কথা শোনার জন্য, তাদের কষ্ট শোনার জন্য। এবং আমরা দেখেছি ওনারা বলেছেন যে বৃহস্পতিবার থেকে এই কাউন্সেলিং কার্যক্রমটাকে আরও একটু বড় আকারে অর্থাৎ সবাই একসাথে বসে আরও একটু বড় আকারে করা যায় কিনা সেই হিসেবে কাজ চলছে। আর যারা আহত আছেন, যাদের এখনো আহতর শারীরিক ক্ষত রয়েছে, তারা কেউ যদি আবার ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন তখন বিমান বাহিনীর তরফ থেকে তাদেরকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য আমরা যতটুকু জেনেছি 27 জন স্টুডেন্ট এখনো পর্যন্ত মারা গেছেন। গার্ডিয়ান আছেন 3 জন, শিক্ষক 2 জন, একজন আয়া এবং 48 জন শিক্ষার্থী এখনো দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। নন এমপিওভুক্ত শিক্ষকদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া এবং সব শিক্ষা প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে জাতীয়করণের প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। সকালে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে বৈঠকে এই দাবি জানান দলটির সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সর্বস্তরের প্রতিনিধি থাকা দরকার, যেমন ইউনিভার্সিটি, কলেজ, তারপরে মাদ্রাসা, সব ধরনের প্রতিনিধি নিয়ে একটা সুন্দর কমিটি করে একটা জাতির জন্য কল্যাণকর, যাতে বই পুস্তক আগামী দিনে ছেলেরা পড়তে পারে তার একটা ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব রেখেছি। সরকারি 7টি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস হবে অনলাইনে আর বাকি 60% ক্লাস সশরীরে হবে। সবার জন্য সুবিধাজনক স্থানে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, এ বছরের মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হবে। তবে এবার ভর্তি কার্যক্রম বিদ্যমান নিয়মেই হবে। কলেজগুলোর বিদ্যমান উচ্চ মাধ্যমিক অক্ষুণ্ণ থাকবে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও কলেজগুলোতে থাকবেন। তবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার পর নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নতুন বিশ্ববিদ্যালয়টিতে এখনকার মতো কলেজে সব বিষয় পড়াশোনা হবে না। এক বা একাধিক কলেজে স্কুল ভিত্তিক ক্লাস হবে। 7টি কলেজকে 4টি স্কুলে ভাগ করে বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন। এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ, একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। অর্থাৎ 7 কলেজে সর্বমোট 14 জন ডেপুটি প্রক্টর থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর পর ফিরতে শুরু করেছে স্থগিত হওয়া ক্রয়াদেশ। এতে দেশের রপ্তানিকারকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরেছে। উদ্যোক্তারা বলছেন, এক মৌসুমে কিছুটা বিক্রি কমলেও দীর্ঘমেয়াদী ব্যবসা বাড়ানোর সুযোগ রয়েছে। দীর্ঘ আলোচনার পর গত শুক্রবার বাংলাদেশের জন্য 20% পাল্টা শুল্ক নির্ধারণ করে মার্কিন যুক্তরাষ্ট্র। শুল্কের নতুন হার চীন ও ভারতের তুলনায় কম। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্কিন বাজারে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার মধ্যে প্রায় $700 কোটি পোশাক পণ্য। পোশাক রপ্তানিকারকরা বলছেন, শুল্কের নতুন হার ঠিক করার পর ক্রয়াদেশ স্থগিত করা ক্রেতারা আবার যোগাযোগ শুরু করেছেন। তাদের আশা কোনো ক্রয়াদেশ বাতিল হবে না, বরং প্রতিযোগী চীন, ভারত থেকে বাংলাদেশে আসার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু অন্যান্য দেশের শুল্ক একই পর্যায়ে আছে, তো বাংলাদেশের সাথে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক এবং অনেক দিনের আমাদের অভিজ্ঞতা, প্রাইস সবকিছু মিলে অর্ডার চলমান থাকবে বলে আমরা আশা করি। শুল্ক নিয়ে প্রাথমিক স্বস্তি মিললেও টেকসই সুফল পেতে কূটনৈতিক অর্থনীতিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও পণ্য বৈচিত্র্যকরণের তাগিদ তাদের। ভবিষ্যৎ বাণিজ্য কূটনীতি বলে দিবে আসলে সেই জায়গায় বাংলাদেশ এখন যেভাবে ভূমিকা রাখতে পেরেছে, ভবিষ্যতেও সেই জায়গাটা যদি প্রতিযোগিতার জায়গাটার সক্ষমতার জায়গাটা যদি ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ একটা সার্টেন যে গেইন পাবে। রপ্তানি বাণিজ্যে ভালো করতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বন্দরে সক্ষমতা বৃদ্ধি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 লাখ টাকার বেশি মেয়াদি আমানত বা সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া 20 লাখ টাকার বেশি ঋণ নিতেও জমা দিতে হবে আয়কর রিটার্ন। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। 24টি ব্যাংক সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে সরকারি গেজেট জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সব ব্যাংকে নতুন নির্দেশনা পালনে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গেজেট অনুযায়ী ট্রেড লাইসেন্স, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন কাজে রিটার্ন দাখিল করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, নতুন আদেশে সরকারের রাজস্ব আয় বাড়বে, তবে আমানত ও সঞ্চয়পত্র বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা তাদের। বৃষ্টির কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। বিকালে খুলে দেওয়া হবে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট। পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 ফুট। বৃষ্টির কারণে হ্রদের পানির উচ্চতা বর্তমানে 107 ফুট। তাই বন্যা থেকে নিম্নাঞ্চল রক্ষায় বিকালে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 16টি জলকপাট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হবে। এদিকে পানি বাড়তে থাকায় এরই মধ্যে তলিয়ে গেছে হ্রদের পাড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে রাঙামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এরই মধ্যে কিন্তু হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় আশপাশের স্থাপনা পানিতে নিমজ্জিত হয়েছে। সেক্ষেত্রে বিকালে যদি 16টি জলকপাট খুলে দেওয়া হয়, কত এলাকা পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে?
লোপা যে বিষয়টা হচ্ছে যে সর্বশেষ যে তথ্য যে আমরা যে গতকালকে এবং সকালে যে জিনিসটা আমরা জানিয়েছিলাম এবং যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যে আদেশ জারি করেছিল যে আজকে বিকাল 3টা নাগাদ তারা যে 16টি দরজা দিয়ে পানি ছাড়ার কথা সেটা তারা পরিবর্তন করেছে। সর্বশেষ যে খবরটি অর্থাৎ আজকে কোনো পানি ছাড়া হচ্ছে না, সেটা চূড়ান্ত হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যিনি ব্যবস্থাপক তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তাদের যে আজকের বিকাল নাগাদ যে সিদ্ধান্ত সেটা তারা বাতিল করেছেন। আগামীকালকে সকাল 10টায় তাদের পানি ছাড়ার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো কাগজ এখনো হাতে পাইনি। তবে তারা জানিয়েছেন যে আগামীকালকে সকাল 10টায় পানি ছাড়া হবে। একটা বিষয় লোপ আপনাকে জানিয়ে রাখি যে আসলে আমরা বিগত সময় অর্থাৎ আমি কয়েক বছরে যদি হিসাব করে দেখি যে আসলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আসলে মানুষের ঘর বাড়ি ডুবে যাক সেটা বা মানুষের দুর্ভোগে পড়ুক সেটাই মুখ্য বিষয় না। তারা স্কেল ধরে থাকেন, যদি স্কেলের পানি বাড়লে পরে তারা 107-এর পর যাওয়ার পরে তারা আসলে চিন্তা করেন যে পানি ছাড়াটা বিষয়টা, তা আসলে মানুষের দুর্ভোগ নিয়ে তারা আসলে চিন্তা করে না। আমি যদি আপনাকে দেখাই যে রাঙ্গামাটি শহরের যে এই যে এটা হচ্ছে ব্রাহ্মণটিলা এলাকা, এখানে আসলে অনেকগুলো পরিবার আসলে ইতিমধ্যে পানিতে তাদের যে পাটাতন সেগুলো তলিয়ে গেছে। তো এখানে মানুষের দুর্ভোগ আমি যদি বলি, রাঙ্গামাটির মধ্যে সবচেয়ে যে এই চিত্রগুলো দেখা যাচ্ছে লংগদুতে বেশি সবচেয়ে চিত্র আসে। পাশাপাশি রাঙ্গামাটি শহরে পুরাতন বাস স্টেশন, স্বর্ণটিলা এই সময় কাপ্তাইয়ের তীরবর্তী এলাকায় যেখানে বসতি করা হয়েছে সেগুলোতে আসলে ডুবে গেছে আর কি, যার কারণে মানুষের দুর্ভোগ সীমাহীন তাদের সমস্যা এলাকায়। তো একটা বিষয় যে আমরা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যে 16টি দরজা দিয়ে যে পানি সারার কথা আসলে সেটাও যে সারলে পরে যে আসলে পানির কমে আসবে সেটা না। একটা বিষয় হচ্ছে আমরা যদি দেখি যে কাপ্তাই হ্রদের যে বাঁধ দিয়ে যদি পানি বেশি সারা হয় তখন কিন্তু যে কাপ্তাই বাঁধের নিচের অংশ অর্থাৎ চন্দ্রকোনা, রাউজান, রাঙ্গুনিয়া সেগুলোতে কিন্তু আসলে পানির বৃদ্ধি পায়, যার কারণে সেদিকে হিমেল একটু জানতে চাই, গত বছরও কিন্তু একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল একই সময়ে। সেক্ষেত্রে পানিগুলো যাতে বিকল্প কোথাও যেতে পারে, লোকালয় বা স্থাপনা নষ্ট না করে, সেই ব্যবস্থা কেন এক বছরেও নেওয়া হয় না? এটি তো শুধু এক বছর না, এর আগেও এই ধরনের সমস্যা ছিল। আসলে লোপা যে আমরা বলি যে শুধুমাত্র যে বিষয়টা আমরা লক্ষ্য করি যে প্রতি বছর যখন শুষ্ক মৌসুম হয় তখন যে পরিকল্পনা করা হয় যে পানি যে বসতি যেগুলো করা হয় সেগুলো আসলে কোনো পরিকল্পনা মাফিক আসলে করা হয় না। প্রশাসনের কাছে যে বিষয়টা সেটা আসলে আমরা দেখি যে কোন প্রশাসনের পক্ষ থেকে আসলে এগুলো নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর কি। তো এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে পানির সর্বশেষ অবস্থা। জানাচ্ছিলেন সহকর্মী হিমেল চাকমা। 5 দিনের ব্যবধানে আবারও তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বৃষ্টি ও উজাড়ের ঢলে লালমনিরহাটে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী হয়ে পড়েছেন 12 গ্রামের কয়েক হাজার মানুষ। তলিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এতে ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। রোববার থেকে তিস্তার ডালিয়া পয়েন্টে বাড়তে থাকে নদীর পানি। বন্যা পরিস্থিতি এড়াতে তিস্তা ব্যারেজের 44টি গেটই খুলে দেওয়া হয়। পরদিন পানি কিছুটা কমলেও এরই মধ্যে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরের নিচু এলাকাগুলো। পানিবন্দী হয়ে পড়েছেন সদর, হাতিবান্ধা, আদিতমারি, মহিষখোঁচা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার মানুষ। আমন ধান সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির শঙ্কায় কৃষক। পানিবন্দী হয়ে আছি, বাছুর, গরু ও ছাগল চড়াই এগুলো নিয়ে অনেক কষ্টে আছে। রান্না বান্নার সমস্যা হইতেছে, এখন অনেক সমস্যা, কি করব এই জন্য রাস্তায় বসে রান্না করতেছে। এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টায় স্থানীয়রা। পিছনে যে ভাঙড়ি আছে সেটা প্রচণ্ডভাবে আজকে লাগছে, আজকে পানি বাড়ার কারণে প্রচণ্ডভাবে লাগছে। ওখানেও কিছু বস্তা ফেলেছি, কিন্তু বস্তার অভাবে আমরা কাজ করতে পারতেছি না। ভাঙনের যে পরবর্তী কোনো ব্যবস্থা, সঠিক কোনো ব্যবস্থা এখন পর্যন্ত চোখে পড়তেছে না। দ্রুত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছানোর অপেক্ষায় প্লাবিত এলাকার বাসিন্দারা। এর আগে গত 30 জুলাই তিস্তার পানি বেড়ে প্লাবিত হয় 4 উপজেলার 17টি গ্রাম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকি নিয়ে নাটোরের হালতি ও চলনবিলে চলছে নৌকা ভ্রমণ।
কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা ছাড়াই বিলে ভ্রমণ করছেন হাজারো দর্শনার্থী। তাদের অভিযোগ, প্রায় প্রতি বছরই নৌকাডুবির ঘটনা ঘটলেও দেয়া হচ্ছে না কোনো লাইফ জ্যাকেট। এদিকে বিলে ভ্রমণকারীদের নিরাপত্তায় পর্যাপ্ত নজরদারির নির্দেশ জেলা প্রশাসনের। নাটোরের বিস্তীর্ণ এলাকা জুড়ে হালতি ও চলন বিল। বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বিল দুটি। আর সেই সৌন্দর্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন নানা বয়সী মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের পানিতে চলে কয়েকশো নৌকা, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নৌকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত বহনেরও রয়েছে অভিযোগ। আমি নিজেও সাঁতার জানি না, আমার বাচ্চারাও সাঁতার জানে না। যদি এখানে আসলে লাইফ জ্যাকেট বা এখানে প্রোটেকশনের ব্যবস্থা থাকতো তাহলে আমি নির্ভয়ে বেড়াতে পারতাম, আরও বিষয়টা উপভোগ করতে পারতাম। লাইফ জ্যাকেট ছাড়া আসলে ট্যুর দেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। নিরাপদ থাকলে আমরা ঘুরে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বছরে 3 মাস বিলে চলে নৌকা ভ্রমণ। লাইফ জ্যাকেট খরচ সাপেক্ষ বলে দাবি মাঝিদের, এজন্য প্রশাসনের সহায়তা চান তারা। মাল্লা মাঝি আছে, তারপরে প্যাসেঞ্জার আছে, মিলে লাইফ জ্যাকেটের খুব দরকার। কিন্তু আমাদের যা ইনকাম, এই ইনকামে আমাদের লাইফ জ্যাকেট কেনার মতো সামর্থ্য নাই। তাই সরকার থেকে যদি এই লাইফ জ্যাকেটটা ব্যবস্থা করতো, আমাদের এই এলাকায় মোটামুটি 100টার মতো নৌকা আছে। এদিকে বিলে দর্শনার্থীদের ভ্রমণের নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবস্থার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা যে ধরনের সরঞ্জামগুলোর প্রয়োজন আছে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দিয়েছি। গত বছর হালতি বিল ও চলন বিলে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 30টি নৌকা, প্রাণ হারান 2 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ফরিদপুর, রংপুর ও বরগুনার অনেক জায়গায় বেহাল সড়ক। বৃষ্টিতে খানাখন্দে পড়ে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ভোগে চলাচলকারীরা। দ্রুত সড়কগুলো মেরামতের দাবি ভুক্তভোগীদের। এমন বেহাল দশা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 30 কিলোমিটার সড়কটির 22 কিলোমিটারে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ। ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। এই রাস্তায় আমি একটা রুগী নিয়ে যাতায়াত করলে যে জায়গায় আমার লাগে 20 মিনিট, ওই জায়গায় আপনার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। প্রতিদিনই অনবরত সড়ক দুর্ঘটনা ঘটতেছে। আজকে আমার সামনে 3টা অটো পড়ে গেল। খানাখন্দে ভরা রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় 5 কিলোমিটারে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে রাস্তাটা এত ভাঙা, এত পরিমাণ ভাঙা, কেউ চোখে দেখে না, কোনো প্রশাসনও চোখে দেখে না। স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারে না, উল্টি রিক্সার থেকে পড়ে আহত হয়। বরাদ্দের অভাবে কাজ শুরু করতে পারছে না নগর কর্তৃপক্ষ। রংপুরে যে বাজেট বরাদ্দ, তাতে এত বড় রাস্তা আমাদের সক্ষমতায় কোনো নির্মাণ করাটা আসলে আমাদের জন্য সম্ভব না। সেই কারণে এটা আমরা প্রজেক্টের প্রপোজাল আকারে পাঠিয়েছি। তবে জরুরি বিবেচনায় খুব বেশি যে জায়গায় মেরামতের জরুরি হয়ে পড়েছে সেই জায়গায় একটু মেরামতের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। একই চিত্র বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কের 22 কিলোমিটারে। বিকল্প সড়ক না থাকায় বেহাল সড়কে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। রাস্তা যখন হয় তখন দেখা যায় একটু সুন্দর, কিন্তু 2 মাস 6 মাস 1 বছর যেতে না যেতেই আবার রাস্তার সেই যে দুর্ভোগ, সেই বেহাল অবস্থা হয়ে যায়। 10 মিনিটের রাস্তা 40 মিনিট লাগে, বুঝলেন, তারপরে গাড়ির ক্ষতি। এদিকে সাতক্ষীরার প্রায় 5.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি আঞ্চলিক সড়কে চলমান কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র খাদ্য সংকটে থাকা বিশ্বের 10টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের 10% বেশি মানুষ অপুষ্টির শিকার। এছাড়া 44% মানুষ প্রায়শই খাদ্য সংকটে পড়েন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, সামগ্রিকভাবে খাদ্য উৎপাদনে অগ্রগতি থাকলেও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও খাদ্য নিরাপত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসাবেও দেখছেন তারা। জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।